বিজেপিকে সমর্থন করে আর এই কারণে আক্রান্ত ছেলে খণ্ডঘোষে রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অপরাধটা কি? তার বাবা বিজেপিকে সমর্থন করে, এই কারণে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রথমে তাকে মারধর করলো, আর মারধর করেই তারা থেমে থাকেনি, এরপর পুকুরে ফেলে দেওয়া হয়। তারপর চলে দোকানে ভাঙচুর। এত কিছু ঘটে যাওয়ার পরেই অভিযোগ মানতে নারাজ শাসক। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ বিধানসভার বেরুগ্রাম অঞ্চলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেটা অভিযোগ যে বাবা বিজেপি করেন এবং চাকরি চাই যে ব্যালট, সেই ব্যালটের যখন সেখানে সাধারণ মানুষ সেখানে তাদের অভিযোগ জমা দেবেন, তৃণমূলের যে অঞ্চল বেরুগ্রাম অঞ্চলে যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি তার দলবল নিয়ে সেখানে পৌঁছান এবং পৌঁছানোর পর তাকে মারধর করেন এবং তারপরে তার ছেলে যখন সেখানে তাকে বাঁচাতে আসেন তার ছেলেকেও মারধর করা হয়। লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে, আমাদেরকে লকাই মেরেছে। ওরা তৃণমূল পার্টি করে। বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় যারা অভিযোগ করেছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায় তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, যে দুষ্কৃতীদের জেলের ভেতর রাখার কথা। তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে যাচ্ছে। এখনো ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পরিবারের যারা রয়েছেন তারা বিতস্ত রয়েছেন যে বিরোধী দল করার জন্যই এই মারধর করা হয়েছে তাকে, এবং তার পাশাপাশি তার ছেলেকে মেরে জলে ফেলে দেওয়া হয়। তো ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আইনের কথা চলবে। বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু দুর্গাপুরের দিকে নজর রাখি, কারণ দুর্গাপুরে নার্সের রহস্য মৃত্যু। কাকসার মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বাঁকুড়ার বাসিন্দা ওই নার্স। গোপালপুরে একটি বহুতলের নিচে তাকে পড়ে থাকতে দেখা যায়। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। আমি জানি আজ কাকসার গোপালপুরে এই সেই জায়গা, সরকারি হাসপাতাল, তার নার্সিং স্টাফ, এই যে সে বিল্ডিং, এই বিল্ডিংয়ে সে থাকতো। জানা যাচ্ছে গতকাল রাত্রে এই বিল্ডিং থেকে সে ঝাঁপ দেয়। এই যে সেই পুলিশ কর্ডন করে যে জায়গা রেখে দিয়েছে, মৃত্যুকে ঘিরে কিনে যথেষ্ট রহস্য দানা বাঁধছে। 10টার সময় আমাকে এই খবর দিচ্ছে, বলছে তোমাদের মেয়ে কি নার্সিং হোমে কাজ করে। আমি বলি তোমার মেয়ের খুব বাড়াবাড়ি, তাড়াতাড়ি একটু এসো, যত পারবে তাড়াতাড়ি এসো। আমরা খবর পেয়ে সব দাদারাকে খবর দিয়ে গাড়ি ভাড়া করে গেছি, আমরা কিছু দেখতে পাইনি ওকে। দেখো আমি তো বুঝতে পারছি না। পরিবারের প্রশ্ন, পুলিশ এই ঘটনার তদন্ত করুক, উপযুক্ত তদন্ত করে সত্য সামনে আনুক। এবং তাদের যেটা অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, এত বড় ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষ কিন্তু একবার ফোন করে দায় সেরেছে। না কোনো বুঝুন, স্বাভাবিক, সবসময় স্বাভাবিক থাকে। না আত্মহত্যালয় কোনো ষড়যন্ত্র আছে, সঠিক বিচার হোক, এইটাই চাই আমরা। তদন্ত চাই, পুরো তদন্ত, হাসি খুশি মেয়েটা কিভাবে চলে গেল সেটা আমরা দেখতে চাই। পুরো তদন্ত, পুলিশের সহযোগিতা চাই এবং পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমাদের লাস্ট কথা হয়েছিল পরশুদিন সন্ধ্যায়। হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক, ওদের তো যোগাযোগ করে কি হয়েছে না, আমরা তো হতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। ভুলকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি কোলে বেড়ে, হারাই গেছি সর্বহারা। তারা কলেজ কর্তৃপক্ষের এই ভূমিকায় তারা যথেষ্ট অসন্তুষ্ট এবং এই যে বেসরকারি মেডিকেল কলেজের নার্সিং স্টাফের এই মৃত্যুকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের গোপালপুরে। এবং স্থানীয় তারাও সন্দেহ করছে যে এইভাবে পড়ার পর তারা যিনি প্রথমে দেখেন সেই সুব্রত মণ্ডল যেটা জানালেন, শরীরের কোনো অংশ গোটা ছিল না, ভেঙে কার্যত শরীর ভেঙে একদম তছনছ হয়ে যায়। যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে
দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্মড। আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম, স্ট্যান্ডস উইথ দ্য bereaved ফ্যামিলি। কী কারণে তার এই মেয়ের মৃত্যু এটা তারা জানতে চায়। দুর্গাপুরের গোপালপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিক্ষকের অভাবে ঢুকছে স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা 560, শিক্ষক থাকার কথা 17 জনের, সেখানে শিক্ষক রয়েছে মাত্র 7 জন, তার মধ্যে আবার 2 জন পার্শ্ব শিক্ষক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঠাকুরবাড়ি অতসী হাই স্কুলের এমনই ছবি। আর পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবক থেকে শিক্ষক সকলেই। শিক্ষকের অভাবে ধুঁকছে হাই স্কুল, এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে অর্ধেকের বেশি শিক্ষকই আসছে না স্কুলে। আর তার ফলে 2 জন পার্শ্ব শিক্ষককে কিন্তু নিত্যদিন ক্লাস চালিয়ে যেতে হচ্ছে, আর যার ফলে পঠন পাঠন একেবারে শিখে উঠেছে। এতে তো পড়াশোনা ঠিকঠাক হবে না। না, ভালো করে পড়াশোনাটা করানো অবশ্যই দরকার। ছবি দেখলে রীতিমতো আটকে উঠতে হয়। শুধু কি তাই না, পরিকাঠামো সেটাও কিন্তু নেই বললেই চলে। একটি স্কুলের ক্লাসরুম বলতে 3টি ক্লাসরুম, তার মধ্যে একটি ক্লাসরুমে বসেই 2টি ক্লাসের ছাত্রদের পড়ানো হচ্ছে। এমনই ছবি ধরা পড়লো কিন্তু আমাদের ক্যামেরায়। এইদিকে আছে আপনার 5 আর এইদিকে আছে 6, 5, 6 একসাথে ক্লাস হচ্ছে। না, এরকম ভাবে তো ক্লাস হ্যাম্পার হচ্ছে। এদের হচ্ছে ভূগোল আর এদের হচ্ছে পরিবেশ, দুটো ক্লাস তো একসাথে হচ্ছে না, হ্যাম্পার হচ্ছে। কোন ক্লাসে পড়ো? 7। আর তোমার পাশে বেঞ্চের মধ্যে 8, ক্লাস 8। এইটা বলো। আচ্ছা 7, 8 একসাথে একটা রুমে পড়া হয় না, ঠিক মতো হয়নি। অ্যাসিস্ট্যান্ট টিচার আমার ইন পজিশন রয়েছে, হেডমাস্টার আমি রয়েছি, ক্লার্ক নেই। হেডমাস্টারের সঙ্গে সঙ্গে ক্লার্কের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। মাস্টারমশাইরা এখন আজকের দিনে রয়েছেন স্কুলে আমার 2 জন প্যারা টিচার এবং 1 জন আইসিটি ইনস্ট্রাক্টর, এবং আমি মোট 6টা ক্লাস রয়েছে। তাই জন্য আমাকে 2টো ক্লাস একসাথে মার্জ করে ক্লাসগুলো চালাতে হচ্ছে। বাড়ানো হবে শিক্ষকের সংখ্যা এই 7 থেকে কি 17, যেটা দরকার সেই সংখ্যার থেকে পৌঁছানো যাবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে, আর যার উত্তর এখনো পর্যন্ত মেলেনি। চন্দ্রকোনা থেকে মিজানুর ও সুদীপ্ত, রিপাবলিক বাংলা। কি চন্দ্রকোনার এই ছবিটা থেকে চিন্তা হচ্ছে? তাহলে লালগড়ের নেতাই স্কুলের ছবিটা একটু আপনাদের দেখাই। সেখানে তো আরো বেহাল অবস্থা, 300-র বেশি পড়ুয়া, সেখানে 4 জন মাত্র শিক্ষক, সিলেবাসই সেখানে শেষ হয় না, এমনটাই অভিযোগ। আর বুঝতেই পারছেন এইরকম পরিস্থিতিতে পড়াশোনা একদম লাটে উঠেছে সেই স্কুলে। ডেপুটেশন জমা দেওয়া, রাস্তা অবরোধ, ছাত্রছাত্রী শিক্ষকরা সবই করে ফেলেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। এরাজ্যে শিক্ষাক্ষেত্রে রয়েছে বিস্তর অভিযোগ। বিনপুর 1 নম্বর ব্লকের নেতাই হাই স্কুলের নানান অভিযোগ রয়েছে অভিভাবকদের। দিনের পর দিন শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বছরের পর বছর ধরে তারা আন্দোলনমুখী হয়েছে, কিন্তু আজ পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি নেতাই হাই স্কুলে। নেতাই হাই স্কুলে 300-রও বেশি পড়ুয়া রয়েছে, তবে শিক্ষক রয়েছে মাত্র 4 জন। এই স্কুলে সব থেকে অসুবিধা হচ্ছে মাস্টার নেই। আমরা গেটে তালা লাগিয়েছি, অবরোধ করেছি। এখানে নেতায় যখন আমাদের শহীদ দিবস হয় সেখানেও গিয়ে আমরা জানিয়েছি আমাদের কথা যে এখানে শিক্ষক দেওয়া হোক। প্রায় 400 জন ছেলে মেয়ে, 4 জনে কিভাবে এতগুলো ক্লাস নেবে? বিদ্যালয়ের তালা খোলা থেকে ঘণ্টি পিটা থেকে শুরু করে বিদ্যালয়ে নানান ক্লার্কের কাজ করতে হয় পড়ুয়াদের। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার ক্ষেত্রে দেখা যায় 2টি ক্লাস অফ থেকে যাচ্ছে। ফলে দিনের পর দিন পড়ুয়ারা পঠন পাঠন থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনই সিলেবাস কমপ্লিট হচ্ছে না। পরীক্ষাতে চরম সমস্যা দেখা দিচ্ছে। অভিযোগ একটাই, শিক্ষক নেই। কতদিন ধরে এই অবস্থা? জগৎ থেকে স্কুল হয়েছে
আমি মানে দীর্ঘ 9 বছর 10 বছর অনেকবার তো আমরা স্কুলে আন্দোলন, গেট লাগিয়ে, রাস্তা অবরোধ করে, সে কোনো কিছু তো হয়নি। গত মাসে 7ই জানুয়ারি নেতাই দিবসের দিন নেতাই শহীদ স্মৃতিরক্ষার মঞ্চে যে শাসক দলের যে কর্মসূচি রয়েছিল, সেই কর্মসূচির কাছে রাজ্যের নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে নেতাইয়ের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানান দাবি দাওয়াতে সরব হয়েছিল। কিন্তু সেই মঞ্চ থেকে দেওয়া হয়েছিল আশ্বাস খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ হবে, কিন্তু আজ পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি। 1 মাস কেটে গেছে। যেটা নিয়মে রয়েছে হাই স্কুলের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাই স্কুলে 13 জন শিক্ষক থাকবে, মাধ্যমিক স্তরের স্কুলে 13 জন শিক্ষক থাকবে, তার মধ্যে থাকবে ক্লার্ক, গ্রুপ ডি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে নেতায়ে মাত্র 4 জন শিক্ষক রয়েছে। 4 জন টিচারে স্কুলটা চলছে। আমরা বারে বারে ডিআই স্যারের কাছে আবেদন করেছি যে স্যার শিক্ষকের ব্যবস্থা, কারণ পোস্ট স্যাংশন হয়নি। ডিআই স্যার বললেন যে মাধ্যমিক হলে অটোমেটিক্যালি ওটা শিক্ষা দপ্তর থেকে এবং পর্ষদ থেকে পোস্ট ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের কিছুই করতে হবে না, এটাই পদ্ধতি। কিন্তু আমি দেখলাম 2019, 20, 21, 22, 23 চলেই যাচ্ছে, কিন্তু একটা পোস্টও ক্রিয়েট হয়নি, কোনো চিঠি আমার কাছে আসছে। অন্য একটা স্কুল থেকে সপ্তাহে 3 দিন করে আসবেন, যেদিন উনি আসেন সেদিন 5 জন হই, আর না হলে 4। তাও আবার সেই টাকাটা গ্রামের মানুষজন বিভিন্নভাবে কালেকশন করে আমাকে দেন। কবে তাদের শিক্ষার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে সেদিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, এমনকি শিক্ষকরা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। ফারাক্কার চাদর এলাকার মাতৃসদন, সেই মাতৃসদন দিনের পর দিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সামান্য চিকিৎসার পরিষেবাটুকু সেখানে মেলে না, দূর দূরান্তে যেতে হয় চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য, আর এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার চাদর এলাকায়। এই যে চাদর মাতৃসদন, এটা 2003 সালে তৈরি করা হয়েছিল। ফারাক্কা পঞ্চায়েত সমিতি এই চাদর মাতৃসদন তৈরি করেছিল। তারপর থেকে কিন্তু এটা একেবারে অকেজো হয়ে পড়ে আছে, অর্থাৎ এখানে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষরা। এখান থেকে রুগীদেরকে কোন কোন জায়গায় যেতে হচ্ছে? মনে করো বেনিয়াগ্রাম থেকে নিয়েছে যাচ্ছে বহরমপুর, জঙ্গিপুর, কত দূর নিয়ে যাচ্ছে। আবার যদি জঙ্গিপুর বহরমপুর নিয়ে যেতে যেতে আবার কিছু হয়ে যাচ্ছে, তো আবার ঘুরিয়ে ফেলিয়ে আনতে। আমরা সরকারের কাছে দাবি চাইছি যে এখানে ডাক্তার থাকলে আমাদের ভালো হবে। সেইখানে 15 বছর ধরে তাদের নেতৃত্বরা আর তৃণমূলের সরকার দেখতে পাচ্ছিল না যে ওইখানটা একটা মাতৃসদন করা আছে, তার দেখভাল কে করবে? আজকে বেহাল অবস্থা রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের। এদের কাছ থেকে কিছু আশা করার নাই। 1 মাস পরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই থাকবে না, ওদের কাছে আর কি আশা করবার, ওদের বক্তব্য কি শুনবো? বিজেপির সরকার আসবে আর তারপরে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুকে চাঙ্গা করে রাখবো আমরা, এইটুকু আমরা মানুষকে আশ্বস্ত করতে পারি। বিজেপির ওই মুখে বলাটাই ওদের কার্যকারিতা, ওদের মুখে ছাড়া কিছু ওরা কাজে দেখাতে পারে না। নরেন্দ্র মোদীর সরকারের যে কার্যকারিতা, কি মানুষের, বাংলার মানুষের জন্য কী কী করছে, সবসময় ওনারা বাংলার মানুষকে প্রতিহিংসার মধ্যে ফেলে দিয়েছে। এখানে সামনে 26-এর ভোট আসছে, দেখবেন বিজেপি যে ভোট পেয়েছিল, যে সিটটা পেয়েছিল, তার সাথে কত নিচে নেমে যাবে, সেটা বাংলার মানুষই জবাব দেবে ওনাদের। এলাকাবাসীদের দাবি অতি শিগগির যেন এই চাদর মাতৃসদনটি যেন চালু করা হয়, এখানে যেন চিকিৎসা পরিষেবা পায় সাধারণ মানুষরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। পলি জমে জমে মজে গিয়েছে কালনাগিনী খাল, আর এর ফলে কাকদ্বীপ মৎস্য বন্দরে ঢুকতে পারছে না বড় বড় ট্রলার। যদি এই খাল সংস্কার না করা হয় তাহলে কাকদ্বীপ বন্দরটি বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দাদের। খালের নাম কালনাগিনী খাল, আর গ্রীষ্মকালে কিংবা ভাটার সময় একেবারে জল থাকে না। বড় বড় ট্রলার আছে, এই ট্রলার, এই ছোট খাল, ট্রলার ঢুকতে পারে না। ছোট নৌকো, বড় নৌকোর খুবই অসুবিধা হয়। বড় নৌকো ঢুকতে পারে কি? বড় বড় নৌকো তো একদমই তো ঢুকতে পারে না। বড় বড় ট্রলারগুলো না আসার ফলে মৎস্য বন্দরও আস্তে আস্তে মজতে থাকে। যদি এটা ড্রেজিং করে বা বালির তোলার না ব্যবস্থা হয়, কালনাগিনী খাল আস্তে আস্তে মজে গিয়ে একেবারে বন্দর অচল হয়ে যাবে। এই দাবি দীর্ঘদিন ধরে করে আসছি, কিন্তু আমরা জানি না কেন এই দাবিকে পূরণ করছে না। এই হলদিয়া চকটাকে ঠিক এটা এইভাবে বন্ধ করেছে, এরপরে এখানে যে মৎস্য বন্দরটা দপ্তর আছে, এটাও ঠিক এইভাবে বন্ধ হবে।
এই কালনাগিনী খালের কাছ থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, আর এতেই বিপাকে শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ের শতাধিক পরিবার। অভিযোগ এমনটা যে জমি মাফিয়ারা সরকারি জমি চড়া দামে বিক্রি করেছে, আর সেই জমি কিনেই বসবাস শুরু করেছে বেশ কিছু পরিবার। এবার বিনা নোটিশে অভিযান শুরু হয়েছে, আর এতেই বিপাকে পড়েছে সেই সমস্ত পরিবারগুলি। আচমকাই টনক নড়েছে প্রশাসনের। সেই কারণেই সরকারি জমি দখলমুক্ত করবার জন্য একেবারে জেসিবি নিয়ে হাজির হয়েছে। এই ঘটনা শিলিগুড়ির পোড়াঝড় এলাকায়। এখন তিনটা লোন চালানো, বাচ্চাকে নিয়ে সংসার চালানো, আমরা যে কি কষ্টের মধ্যে আছি তার মধ্যে কালকে দেখি এরকম হয়ে গেছে। করছি যে তারা কোথায় যাবেন, কি করবেন তা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছেন। অন্যদিকে তারা প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি দেখতে পাচ্ছেন তাদের যে চোখের জল, তারা যে আশ্রয়হীন, তাদের আশ্রয় কে দেবে? দিদিকে বলছি, দিদি আপনি হচ্ছে সব গরিব মানুষের হেল্প করেন, আমাদেরকে একটু হেল্প করেন, আমরা যাতে বাচ্চাকে নিয়ে মাথার গুঁজে ঠাঁই পাই। এই দেখো আমার পিছনে এই জমিটা, এটাকে কালকে ভেঙে দেওয়া গেছে। নতুন এটা জাস্ট আসবে বলে ঢালাই দিছে, এখন বানাবে আর থাকবে, এটাকে কালকে ভেঙে দিচ্ছে। এগুলো তো সব মানুষের টাকা লস। যদি এখানে যদি একটা ফ্যামিলি থাকতো যদি আপাতত, তার কি অবস্থা হইতো? এই রাজ্যের বুকে একের পর এক দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের জীবন নিয়ে কেন চিনিমিনি খেলা হচ্ছে, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। মা শাশুড়ির টানাটানিতে অসুস্থ হয়ে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রেম করে বিয়ের 15 দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন ওই পরীক্ষার্থী, আর পরীক্ষা শেষে মা চাইছিলেন মেয়ে তার সঙ্গে ফিরে যাক, কিন্তু শাশুড়িও চাইছিলেন যে শাশুড়ি বৌমাকে নিয়ে ফিরবেন, আর এতেই শুরু হয় টানাটানি। আর এই টানাটানির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। যদিও শেষে শাশুড়ির সঙ্গেই ফিরেছেন ওই পরীক্ষার্থী, তবে এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল ঘুষ করাতে। পূর্ব বর্ধমানের ঘুষ করার ঘটনা। মাত্র 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছিল, প্রেম করে বিয়ে, আর বিয়ে করার পর পরীক্ষা যখন 2 সপ্তাহের মাথায় প্রথম দিনের পরীক্ষা দিতে আসার পর পূর্ব বর্ধমানের ঘুষ করার পিপি ইনস্টিটিউশনে পরীক্ষা কেন্দ্রে তার স্বামী তাকে দিয়ে যান, কিন্তু পরীক্ষা শেষে বাইরে বেরিয়েই পরীক্ষার্থী দেখেন একদিকে দাঁড়িয়ে আছেন মা, অন্যদিকে শাশুড়ি। দিমাগটা ডাইভার্ট করে দিল, মেয়েটাকে আমার মেয়ে থাকতে দিল না। আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। ওর বাড়ির লোক আমাদের বাড়িতে কাকা কাকি সবাই রেখে গেছিল। তারপর জাংশন নিয়ে আমরা তো বিয়ে করেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, নিয়ে ওকে দিতে এসেছিলাম। পান্ডু ফোন করে মা রাস্তাঘাটে টানানি করে জোরজবরদস্তি ঘর নিয়ে যাচ্ছিল। ওনাদের বক্তব্য মেয়েটাকে আমার সঙ্গে থাকতে দেবে। বাড়িতে আছি, মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে। তো মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছেন, বলছে আমি মেয়েকে নিয়ে যাবো, যেতে দেবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নানা ঘটনা যখন ঘটে, তারই মাঝে এক পরীক্ষার্থী নববধূকে কেন্দ্র করে যে ঘটনা সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের ঘুষ করা, তা নিয়ে নজিরবিহীন এবং তাজ্জব হলেন এলাকার মানুষ। প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা। 5ম বর্ষের এই কুম্ভ মহোৎসব চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে সাধু সন্ত ভক্তরা ভিড় জমিয়েছেন। সেখানে যেমন রয়েছে পুণ্যস্নান, রয়েছে যজ্ঞ, অর্থাৎ সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে ত্রিবেণীর কুম্ভ মেলাতে। ত্রিবেণীতে
শুরু হয়েছে কুম্ভ মেলা, পঞ্চম বছরে পড়লে কুম্ভ মেলা, এবং দেখা যাচ্ছে যে সাধু সন্তরা কিন্তু আসতে শুরু করেছে কুম্ভ মেলা বিভিন্ন জায়গাতে। প্রায় 100 জনের উপরে কিন্তু সাধু সন্তরা এখানে আসার কথা, এবং এই কুম্ভ মেলা ঘিরে 800টি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হুগলি ত্রিবেণীকে বলা হয় মুক্ত বেনী আর প্রয়াগকে বলা হয় যুক্ত বেনী। কুম্ভ মেলা ঘিরে 800টি নিরাপত্তা যেমন ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি এই কুম্ভ মেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই কুম্ভ মেলা ঘিরে প্রচুর কিন্তু মানুষ সমাগম হবে, প্রায় 4 লক্ষর উপরে মানুষ সমাগম হবে, এমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। মজুমদারের বাড়িতে বিপ্লব দেব, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের পরিবারের ওপরে হামলা, এবং বিপ্লব দেব সেখানে পৌঁছেছেন, সেই মুহূর্তে সরাসরি দেখছেন আপনারা। আমরা নিশ্চিত তার প্রতিবাদ করব, এবং যে ঘটনাটা হচ্ছে আমি নিন্দা করি, আর পশ্চিমবাংলার সমস্ত মানুষ তার নিন্দা করে। আর উনি ভেবেছেন এইসব গুন্ডাগিরিগুলো 2-4জনকে নিষেধ করে। আমি আপনাদের সামনে যদি কোনো মিডিয়া বলতে থাকে, যারাই কাজগুলো করছেন তাদেরকে বলছি, সময় থাকতে এখনো শুধরে যাও, তার করাই কান্তে হিসাব হবে। আর যিনি করাচ্ছেন মুখ্যমন্ত্রী মহোদয়া, উনি কাউকে বাঁচাবেন না। পার্থবাবুকে বাঁচিয়েছিলেন, বাঁচাতে পেরেছেন জেল থেকে, পারেননি। দেখো, এই মুহূর্তে কিন্তু রাজ্য বিজেপি ইনচার্জ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি আসলেন এবার বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। এখানে এসে তিনি সেই অর্থাৎ স্বপন মজুমদারের যে আত্মীয়, যার উপরে নৃশংস যে আক্রমণ করা হয়েছে, অর্থাৎ একদিকে বিধায়ক অশোক কীর্তনিয়া আমরা দেখলাম তার বাড়িতে, এবার কিন্তু এখানে এসে সরাসরিভাবে কিন্তু এবার একদম সরাসরি শোনাচ্ছি কি বলছেন। উনি নিজের পার্টির লোকেদেরকেও এসব ইউজ করে তাদের লাইফ, তাদের পরিবার শেষ করছেন। মানুষ একদিন বুঝবে। আমি বললাম, আজকে এখানে বলে যাচ্ছি, এই 26-এর ইলেকশনের পর এরাই প্রথম ওনাকে ধরবে যে আপনি তো বলে বলে এগুলো করিয়েছেন, এখন আমাদেরকে জেলে যেতে হচ্ছে, আমাদের পরিবার কে দেখবে। তখন ওনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি ওনার ভাইপোকে নিয়ে পাড়ি দেবেন। কিন্তু এত সোজা না, ওনাকে পাড়ি দিতে দেওয়া হবে না। ওনার সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, সমস্ত বিচার জনতার সামনেই করা হবে, পশ্চিম বাংলাতেই করা হবে। দেখো, একদম আমরা সরাসরি কিন্তু বিপ্লব দেবের সঙ্গে রয়েছে, এবং বিপ্লব দেব এই মুহূর্তে কি বলছেন একেবারে যে যাদের উপর আক্রমণ করা হয়েছে, ঠিক স্বপন মজুমদারের যে আত্মীয় তার উপরে যে আক্রমণ করা হয়েছে, ঠিক একদম তার বাড়িতে আমরা আছি। সরাসরি বিপ্লব দেবের কথা যেমন আমরা শোনাচ্ছি, তেমনিভাবে এখানে কিন্তু অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছেন। সরাসরি আমরা একবার দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি, এবং কি বলছেন আমরা কিন্তু সেটাও শুনছি। অর্থাৎ বিপ্লব দেব এখানে যে দলীয় কর্মীদের উপরে আক্রমণ, সেই আক্রমণ নিয়ে তিনি কি বলছেন, সেই আক্রমণের কথা নিয়ে কিন্তু সরাসরি আমরা কিন্তু সেটাই কিন্তু দেখাচ্ছি, সেটাই আমরা শোনাচ্ছি এখন আমাদের দর্শকদেরকে। দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন, আপনারা সেই ছবিটা, সেটাই কিন্তু সেটাই আমরা শোনাচ্ছি। হসপিটালে চিকিৎসা করার জন্য মহিলা ডাক্তার থাকে, সেই মহিলা ডাক্তারের দর্শন করে মেরে দেয় হসপিটালের মধ্যে। তারপর ওনার 4-5 হাজার লোক যায়, গিয়ে প্রমাণপত্র সব লুট করে নিয়ে চলে আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।